আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরাও সকলে ভালো আছো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে তোমরা জানো আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় এই চ্যানেলে আলোচনা করছি এবং বলা ভালো যে লাস্ট কয়েকটা ভিডিও আমি আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, যেমন ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত নেপাল সম্পর্ক, ভারত ভুটান সম্পর্ক, ভারত রাশিয়া সম্পর্ক। এই সম্পর্কগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং আমি আগের দিনেই একটা ভিডিওতে বলেছিলাম, যখন আমি ভারত ভুটান সম্পর্ক আলোচনা করছিলাম, বলেছিলাম যে নরেন্দ্র মোদীর আমলে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তার আমলে, তার সময়ে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কের কতটা উন্নতি হয়েছে বা কতটা অবনতি হয়েছে। যদি উন্নতি হয়ে থাকে উন্নতির দিকটাও যেমন আলোচনা করব, আর যদি অবনতি হয়ে থাকে অবনতির দিকটাও আমরা আলোচনা করব। তো সেই হিসেবেই আজকের এই ভিডিওতে আমি নরেন্দ্র মোদীর আমলে, বলা ভালো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কগুলো কোন কোন দিকে উন্নতি হয়েছে এবং তার স্ট্র্যাটেজি কী ছিল সেই বিষয় নিয়েই আমি কথা বলতে চলেছি। একটু মন দিয়ে তোমরা, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, একটু মন দিয়ে বিষয়টা শোনো, তাহলে আশা করি ভালো লাগবে এবং এই বিষয়টা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। বিভিন্ন পরীক্ষাগুলোতে, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাদের এই বিষয়টা যথেষ্ট কাজে লাগবে। দেখো, আমরা জানি যে বিশেষ করে যদি আমরা এই সময়ে 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং 2024-এর ভারতের লোকসভা নির্বাচন দেখি, তাহলে দেখব যে বিশেষ করে পশ্চিমবাংলায় কখন যে কে কার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পর্ক তৈরি করছে, এটা খুব যেন একটা মুশকিল ব্যাপার। আজকে যে তৃণমূল কংগ্রেসে আছে, কালকে সে বিজেপিতে, কালকে যে বিজেপিতে আছে, পরশু সে আবার তৃণমূল কংগ্রেসে। তাই এই কে কার সঙ্গে প্রয়োজনে, নিজের স্বার্থে বা দলের স্বার্থে, যাই বলি না কেন, এ প্রসঙ্গে বলা ভালো ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে কে যে কখন কার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হচ্ছে, এটা খুব মুশকিল ব্যাপার। ঠিক একইভাবে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা দেশ তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন দেশ অন্যান্য দেশগুলোর সঙ্গে কখন যে সম্পর্ক তৈরি করে আর কখন যে সম্পর্ক ভাঙে, এই জায়গাটা দেখা খুব মুশকিল ব্যাপার। যেমন আমরা একেবারে ভারতের স্বাধীনতার পর থেকে ভুটানের সম্পর্ক যখন আলোচনা করে গেছি, তখন আমরা দেখেছি যে ভারতের স্বাধীনতার পর থেকে 1970 সালের আগে পর্যন্ত ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক একরকম ছিল। 1970 সালের পর থেকে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক একরকম হয়েছে। আবার আমরা দেখেছি যে 2012 সালে ভুটানের প্রাক নির্বাচনের সময়তে ভারতের সঙ্গে সম্পর্কটা এতটাই তিক্ততার জায়গায় গিয়েছিল যে ভারত সরকার ভুটানকে পেট্রোলিয়াম দ্রব্য রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল। ঠিক তার 1-2 বছর পরেই, অর্থাৎ 2012 সালে আমরা জানি যে যখন ভারত সরকার পুরোদস্তুর সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে পেট্রোলিয়াম সাহায্য যখন বন্ধ করছে ভুটানকে, তার মানে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কটা খারাপ। আর তার ঠিক 2 বছর পরে ভারতের নির্বাচন হচ্ছে 2014 সালে এবং 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ভারতের সরকার গঠন করছেন, অর্থাৎ বলা ভালো বিজেপি সরকার গঠন করছেন। এবং নরেন্দ্র মোদী প্রথমেই যেটা চেষ্টা করেছিলেন, আমরা এটা অনেকেই হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করে অনেক কথা বলেছিলাম যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই উনি সারা পৃথিবী জুড়ে শুধু ঘুরে বেরিয়েছেন। আসলে যখন আমরা রাজনৈতিকভাবে কেউ এই ব্যাপারটা সমালোচনা করি, তখন আমরা বলি যে সরকারের টাকায় উনি নাকি বিভিন্ন দেশ ঘুরে বেড়ালেন। কিন্তু বাস্তবটা যদি আমরা দেখি, তাহলে দূরদর্শী ক্ষমতা সম্পন্ন নরেন্দ্র মোদী ভেবেছিলেন যে যদি আমাদেরকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে একটা উজ্জ্বল অবস্থায় নিয়ে যেতে হয়, তাহলে আমাকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলোর বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং এই উদ্দেশ্যটাকে উনি সামনে রেখেই, যখন আমরা দেখেছি যে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক একটা খারাপ দিকে রয়েছে, সেই সময় প্রথমেই তিনি চলে গেলেন ভুটানে। এবং বলা ভালো যে নরেন্দ্র মোদী সরকারের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম যে বিদেশ সফর, যে দেশে তিনি প্রথম সফর করেছিলেন, সেই দেশটি আসলে ভুটান। তিনি বুঝেছিলেন
যে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গেও যেমন আমাকে ভালো সম্পর্ক রাখতে হবে, তেমনি কিন্তু আমার যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, অতএব প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর সঙ্গেও আমাকে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এবং এটার অবশ্য একটা স্ট্র্যাটেজি আছে, তার একটা যথেষ্ট উদ্দেশ্য রয়েছে, সেটা বিস্তারিত আলোচনা যখন করছি তখন পরপর বলে যাব। এবং এর দ্বারা মোদি বোঝাতে চেষ্টা করেছিলেন যে তিনি বিশ্বজোড়া সহযোগিতার চেয়ে আঞ্চলিক সহযোগিতাকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী, এবং তার জন্য তিনি প্রথম যে বিদেশ সফরটা করেছিলেন সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভুটানে। এবং তিনি ভুটানে গিয়ে যেটা করেছিলেন যে ভুটানের যে সুপ্রিম কোর্ট কমপ্লেক্স, সেই সুপ্রিম কোর্ট কমপ্লেক্সটাকে তিনি উদ্বোধন করেছিলেন এবং ভুটানকে আইটি এবং ডিজিটাল সেক্টরে সাহায্যের একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, যাতে করে আইটির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে ভুটান আরও বেশি এগিয়ে যেতে পারে। এবং মোদির ভুটান সফরের অপর একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য ছিল যে ভুটানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কিছুটা রোধ করা। ভুটান যদি দেখে যে আমার কাছে ভারতের প্রধানমন্ত্রী আসছে এবং ভারতের প্রধানমন্ত্রী আমার দেশে সফর করে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করার একটা প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে আমার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার, আমি আর চীনের সঙ্গে খুব বেশি সম্পর্কেতে যাব না। এবং যার ফলে এই দুটো দেশের অর্থনৈতিক বন্ধনটাকে কিভাবে আরও দৃঢ় করা যায় সেদিকেও কিন্তু মোদির যথেষ্ট উদ্দেশ্য ছিল। তিনি ভুটানের সঙ্গে হাইড্রো ইলেকট্রিক ডিল সহ বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক বাড়ানোর বিষয়টার প্রতি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। এক কথায় বলা ভালো, নরেন্দ্র মোদী ভুটান সফর নিছকই যে একটা সৌজন্যের ব্যাপার ছিল, যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শুধুমাত্র দেখা করতে যাচ্ছি, এরকম কিন্তু একটা ব্যাপার নয়। এর সঙ্গে ভারতের স্বার্থটা ছিল ওতপ্রোতভাবে জড়িত। কারণ ভুটানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল, এটা আমি একটু আগেই আলোচনা করে গেলাম। এবং এই অবনতিটাকে, এই সম্পর্কের অবনতিটাকে কি করে মেটানো যায় সেদিকে তিনি কিন্তু ব্যাপকভাবে জোর দিয়েছিলেন। কেন জোর দিয়েছিলেন? তার কারণ তিনি জানতেন যে ভুটান এমন একটা প্রতিবেশী রাষ্ট্র যার সঙ্গে ভারতের অতীতে প্রায় 98% আমদানি রপ্তানির কাজ হয়েছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য চলেছে। এবং ম্যাক্সিমাম ভারতীয় দ্রব্য, ভুটান যা কিছু আমদানি করে সেই আমদানিকৃত দ্রব্যের মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু ভারতীয় দ্রব্য। তাহলে ভারতের একটা ব্যাপক দ্রব্য যদি ভুটানে যায় এবং ভুটানের সরকার বা ভুটানের নাগরিকরা যদি ভারতীয় দ্রব্য ব্যবহার করে, তাহলে খুব স্বাভাবিকভাবে ভারতের অর্থনৈতিক দিকটা স্ট্রং হবে। আর যদি ভারত সেই দিকটাকে গুরুত্ব না দেয়, তাহলে ভুটান তো চুপচাপ বসে থাকবে না। কারণ ভুটানের একদিকে যেমন ভারত রয়েছে, একদিকে তেমন চীন রয়েছে। তাহলে ভুটানের বাজারটাকে পুরোপুরি কিন্তু চীন গ্রাস করার চেষ্টা করবে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু নরেন্দ্র মোদী যথেষ্টভাবে বুঝেছিলেন। আরেকটা জিনিস বুঝেছিলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে যখন ভারত কোনো ভূমিকা পালন করতে যাবে, যখন কিছু করতে যাবে, তখন যদি তার প্রতিবেশী রাষ্ট্রগুলো তার সঙ্গে থাকে, তাহলে সেদিক থেকে অনেকটা ভারতের সুবিধা। আর যদি এরকমটা হয়ে থাকে, নেপাল যেমন ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল, পাকিস্তান তো মাঝে মধ্যেই অভিযোগ করে, আবার ভুটানও যদি তার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে অভিযোগ করে, সেক্ষেত্রে ভারতের বাইরের দিকটা একটু দেখতে খারাপ লাগবে। তাই যেমন আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের একটা ভূমিকা রয়েছে, তেমনি অর্থনৈতিক দিক থেকে ভুটানের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে, এটা ভারতের প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজির মধ্যে ছিল। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় এখানে বলে রাখা ভালো, যে ভুটানে ব্যাপকভাবে জলবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে এবং এই জলবিদ্যুৎটা যদি ভারত সরকার কাজে লাগাতে পারে, তাহলে ভুটানকে তো ভারত সরকার এমনিই অনেক কিছু রপ্তানি করে, তাহলে তার বিনিময়ে এই জলবিদ্যুৎটা সস্তায় আমদানি করতে পারবে। তাহলে যেমন ভুটানেরও সুবিধা হচ্ছে, তেমনি ভারতেরও সুবিধা হবে। এই বিষয়টা লক্ষ্য রাখার ব্যাপকভাবে লক্ষ্য রাখতে তৎপর হয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই। এবং তিনি আরেকটা দিকে ব্যাপকভাবে লক্ষ্য রেখেছিলেন। কি লক্ষ্য রেখেছিলেন? যে কথাটা আমি একটু আগেই বললাম, যে যখন 2012 সালে, শুরুতেই বলেছি,
ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে, এইটা যদি বেশি দিন জিইয়ে থাকে তাহলে কিন্তু চীন এই সুযোগের সদ্ব্যবহার করবে। কারণ ভুটানের একটা দিকে কিন্তু যেমন ভারত রয়েছে তেমন কিন্তু চীনও রয়েছে। আর চীন যদি এই ভুটানের বড় মার্কেটটাকে গ্রহণ করে নেয় তাহলে ভারত অনেকটাই পিছিয়ে আসবে। তো যাই হোক, এটা বলার অপেক্ষা রাখে না যে সারা পৃথিবীতেই আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে বলা ভালো জাতীয় স্বার্থ রক্ষার্থে, বিভিন্ন দেশগুলোর একে অপরের সঙ্গে যে সম্পর্ক সবসময় একই খাতে বয়ে বেড়াবে এরকমটা কিন্তু নয়। কিন্তু বড় রাষ্ট্রগুলো সবসময় চেষ্টা করে কিভাবে তারা ছোট ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এবং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিধর রাষ্ট্রগুলোকে তাদের সঙ্গে সম্পর্কটা ভালো করে রাখবে। তার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে যদি আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ রক্ষিত হয়, জাতীয় স্বার্থ যদি কায়েম করা যায়, তাহলে অনেক কিছু সুযোগ সুবিধার ব্যাপার থাকে। তাহলে নিজের রাষ্ট্রটাকে অন্তত ভালো দিকে এগোনো যাবে, অনেকটাই অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করা যাবে, সামরিক দিক থেকে শক্তিশালী করা যাবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নিজের পরিচয় পর্বের জায়গাটা, নিজের আত্মমর্যাদার জায়গাটা অনেকটা বাড়বে। তাই এ প্রসঙ্গে বলা ভালো যে নরেন্দ্র মোদী সরকারের আগে পর্যন্ত ভারতের আন্তর্জাতিক রাজনীতিতে যতটা না বেশি আধিপত্য ছিল, 2014 সালের পর থেকে আজ পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্ব অনেকটা বেড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সমালোচকরা অবশ্য রাজনৈতিক দিক থেকে অবশ্য বিভিন্নভাবে সমালোচনা করতেই পারে, কিন্তু আমরা যখন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তখন আমাদের এ কথাটা স্বীকার করতেই হবে, যেটা সত্য সেটা বলতেই হবে। এটা অবজ্ঞা করার, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যাই হোক, আমি আগামী ভিডিওতে খুব শীঘ্রই আসবো। আর যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আর গঠনমূলক সমালোচনা করার জন্য, গঠনমূলক মন্তব্য করার জন্য অনুরোধ রইল। কমেন্ট বক্স খোলাই রয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যে বক্তব্যটা রাখলাম তার পক্ষে বা বিপক্ষে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা বক্তব্য রাখবেন। আমি চেষ্টা করছি আপনাদের সামনে খুব শীঘ্রই আবারও এই ধরনের ভিডিও কত তাড়াতাড়ি আনতে পারি। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।